প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম ঠিকানা। এখন শুরু করছি গল্পের পঞ্চম অংশ। 12। এড দুই ভাইকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর নিজেকে যা হোক কিছু একটা কাজে ব্যস্ত রাখার কথা ভাবলো সেলিয়া। তাতে মানসিক চাপ থেকে কিছুটা হলেও মুক্ত থাকা যাবে। ওর মনে হলো অভুক্ত মানুষের তুলনায় ভরপেট মানুষের পশু স্বভাব কিছুটা হলেও দমনে থাকে। কারো অনুমতি না নিয়েই তাই সবার জন্য খাবার তৈরির কাজে লেগে পড়ল। হাত রান্নার কাজে ব্যস্ত হলেও মন পড়ে থাকলো আরেক দিকের বিপদ থেকে বাঁচার একটার পর একটা উপায় নিয়ে ভাবছে। কিন্তু কোনোটাই জুৎসই মনে হচ্ছে না। যা চাইছে তা পাওয়ার জন্য ফ্যাসকেনরা যে স্বাভাবিক অস্বাভাবিক সব পন্থাই নেবে তা বেশ বুঝতে পারছে মেয়েটি। কিন্তু যে দেহে যতক্ষণ প্রাণ থাকবে ফ্যাসকেনদের আশা কিছুতেই পূরণ হতে দেবে না ও। চরম বিপদের মুখোমুখি দাঁড়িয়েও নিজের মনের জোর দেখে নিজেই অবাক হলো সেলিয়া। আর চোখে ঘরের লোকগুলোকে দেখে নিল। সাথে সাথে গা জ্বলে উঠল ওর। যে চেয়ারে তার বাবা আর ভাই বসতো সেগুলোই বসে মহা আনন্দে দোল খাচ্ছে এক একটা জানোয়ার। ফাজলামো করছে লিকে নিয়ে। খেয়াল হলো লিল্লভী দৃষ্টি ওর উপর পড়ছে ঘুরে ঘুরে। অন্যরা যদি বিপদ হয় তাহলে ওটা হলো আপদ। শুধু আপদ নয়, মহা আপদ। ছোট বলে সবার সস্নেহ প্রশ্রয় রয়েছে ওর প্রতি। ওদের হাসি ঠাট্টার বহর থেকেই তা বোঝা যায়। মাথা ভর্তি ঝাঁকড়া চুল, লীর, গোলগাল, নাদুস নুদুস শরীর, কিন্তু আর সবার মতোই নোংরা। সারা মুখে অসংখ্য ব্রণ আর ক্ষতের দাগ। পুরো ঠোঁট চাটছে মাঝে মাঝে। কতদিন গোসল করে না তা ঈশ্বরই মালুম। বড় বড় নখে এত নোংরা জমে আছে যে এত দূর থেকেও সেলিয়ার চোখে পড়ছে তা। তেল চর্বির শুকিয়ে থাকা দাগে ওর পরনের কাপড়ের আসল রং বোঝাই দেয়। বোটকা গন্ধে বমি আসার জোগাড়। এমন এক জানোয়ারকে বিয়ে করে জীবন কাটানোর কথা দুঃস্বপ্নেও ভাবতে পারে না সেলিয়া। তেমন কিছু ঘটার আগেই সুযোগ বুঝে পালাতে হবে মনে মনে ঠিক করে নিল। তার আগে পর্যন্ত যতটা পারা যায় এদের মন জুগিয়ে চলার চেষ্টা করতে হবে, যাতে কিছু সন্দেহ না করে বসে। আহত ওয়েন ডেব্রাইটের কথা মনে পড়ল ওর। কেমন আছে সে? অসহায় মানুষটাকে ওভাবে ফেলে রেখে আসার জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে এখন সেলিয়ার। তাকে সম্পূর্ণ আলাদা প্রকৃতির মানুষ মনে হচ্ছে। এই হিংস্র জানোয়ারগুলোর সাথে কোনো তুলনাই চলে না। এই অসভ্যদের সম্বন্ধে সে যে বাড়িয়ে বলেনি এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ফাস্কেনরা ছাড়াও ইন্ডিয়ান অধ্যুষিত এই অঞ্চল এমনিতেই বিপদ সংকুল। তারপরও নিজের মাথায় বিপদ নিয়ে সে ওকে নিরাপদ রাখার কথা ভেবেছে, ঝুঁকি নিয়েছে। কি হতো সেলিয়া যদি তার কথা শুনতো? লোকজন জোগাড় করে ও তো একদিন ফিরে আসতেই পারত। ওয়েন ডেব্রাইট তখন নিশ্চয় বাধা দিত না। দিল সে কথা তখন না শুনলে হতো। তাহলে তো অন্তত এই বিপদের মধ্যে পড়তে হতো না ওকে। যখন এড বাহিনী গিয়ে পৌঁছবে ওখানে কি করতে পারবে ওয়েন ডেব্রাইট? তিনটে হিংস্র জন্তুর সাথে আহত একা এক মানুষ কি পারবে এটে উঠতে? খাবার পানি যথেষ্টই আছে তার সঙ্গে।
দেখে এসেছো। সময় যা পেয়েছে তাতে দুর্বলতা অনেকখানি কাটিয়েও উঠতে পারবে। লোকটাকে খুব সাহসী মনে হয়েছে, আর সাহসীদেরই জয় হয় শেষ পর্যন্ত। অন্তরের গভীরতম প্রদেশ থেকে যুবকের সাফল্য কামনা করল সেলিয়া। খাওয়া শেষে এটো থালাবাটি ধোয়ার জন্য বাইরে যেতে পা বাড়ালো মেয়েটি। লি অনুসরণ করলো ওকে, কিন্তু থামিয়ে দিল ছেলেটাকে। স্বল্পভাষী, শান্ত, তবে তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী ডিক। ওকে যেতে দাও লি, বলল সে। যদি পালিয়ে যায়? ভেবো না তুমি, ও যাবে না। লির চেহারায় রঙের ছোপ লাগলো। বিড়বিড় করে কি যেন বলল সে, কিন্তু কিছুই বোঝা গেল না। দরজা থেকে ডিকের দিকে একবার কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেল সেলিয়া। বাইরের মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস টানল। ঘরের গুমট পরিবেশে দম আটকে আসছিল ওর, কিন্তু বেশি দেরি করা যাবে না, তাহলে বাইরে আসার পথ একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। দ্রুত কাজ সেরে ফিরে এলো ও। ভেতরে শোয়ার আয়োজন করছে সবাই। সেলিয়াকে নিজের রুমে শুতে যেতে বলল তারা। পা বাড়ালো ও। এই সময় পেছন থেকে মেয়েদের গলা শোনা গেল। লিও যাচ্ছে নাকি ওর সঙ্গে শুতে? তা বেশ, যাও যাও। এড নেই ধারে কাছে, তাছাড়া সে তো তোমাকে ওর সাথে খাতির জমাতে বলেই গেছে। তা ইয়ে মানে, আমরাও আসবো নাকি তোমাদের বিয়ের আগের বাসর রাত যাপনের স্যাম্পল দেখতে? লিজা দেখাতে পারে তা আমার ভালো জানা আছে। ফোরন কাটলো আরেকজন। অট্টহাসির বোল অষ্ট অট্টহাসির রোল পড়ে গেল ঘরের মধ্যে। দরজা বন্ধ করতে গিয়ে সেলিয়া দেখল ঠিক ওর পেছন পেছন আসছে লি। পুরু পুরু ঠোঁট চাটছে ঘন ঘন। আমি খুব ক্লান্ত, তাড়াতাড়ি বলে উঠল সেলিয়া। ভুল অর্থ বুঝল লি। আমন্ত্রণ মনে করে দ্রুত রুমে ঢুকে পড়ল ওর পাশ কাটিয়ে। ভয় পেয়ে সরে গেল সেলিয়া। সেই সুযোগে দরজা লাগিয়ে দিল ব্যাটা। ঘুরে তাকালো সিটিয়ে যাওয়া মেয়েটির দিকে। ভয়ে চোখ বড় হয়ে উঠেছে তার, কাঁপছে একটু একটু। পা বাড়ালো লি। দুদিন বাদে তো বিয়ে করছি আমরা, তাহলে ভয় পাচ্ছ কেন আমাকে? যা ভাবছ, বয়স কম হলেও অতটা আনাড়ি আমি নই। হাত বাড়িয়ে দিল সে। চোখ চকচক করছে ল্যাম্পের আলোয়। কাছে এসো। কোমাঞ্চি ওয়েলসের অনেক মেয়েই আমাকে খুব পছন্দ করে, তুমিও করবে। হেসে তাকালো বিছানার দিকে। সাত করে রুমের অন্যদিকে সরে গেল সেলিয়া। এমনিতেই লি লম্পট, তার উপর সবার টিক টিটকিরি শুনে পুরুষ জাহির করতে উদ্গ্রীব হয়ে উঠেছে। ঘন ঘন ঠোঁট চাটছে, চোখে ঘোর লাগা দৃষ্টি। এগিয়ে আসছে সেলিয়ার দিকে। ঘৃণায় ঘৃণায় রি রি করছে ওর সারা শরীর। নিষ্কৃতি পাবার পথ খুঁজছে মরিয়া হয়ে। রুমের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ছুটছে, আর লি পেছন পেছন ধাওয়া করছে। ক্রমে রেগে উঠছে ছোকরা। চেহারা কদাকার হয়ে উঠছে। জোরে জোরে দম নিচ্ছে। ধরে ফেলার উপক্রম করেছে সেলিয়াকে। মেয়েটি বুঝতে পারছে ধরা পড়লে কি ঘটবে। বাঁচার পথ পাচ্ছে না বলে ভয় কেটে গিয়ে ওরও রাগ জমছে মনে। বাউলি কেটে লির বাড়ানো হাত আরও একবার এড়ালো। দ্রুত সরে যেতে চাইল রুমের অন্য মাথায়। খাটের বাধা পেয়ে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলো। কোণঠাসা অবস্থা। দাঁত বের করে ছুটে আসার জন্য পা বাড়ালো লি। তাই দেখে ক্ষিপ্ত গলায় চেঁচিয়ে উঠল সেলিয়া। কাছে আসার চেষ্টা করলে ভালো হবে না বলে দিচ্ছি। এতক্ষণের ভীত হরিণের বাচ্চার মতো সন্তুষ্ট মেয়েটির এই আকস্মিক পরিবর্তন দেখে
মুহূর্তের জন্য ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল লি। সুযোগ পেয়ে মিনতি সুরে বলল সেলিয়া, তোমার ভাইদেরকে যা ইচ্ছা কিছু একটা বলে বুঝ দাও গিয়ে। প্লিজ এভাবে আমাকে বিরক্ত করো না। আবার দাঁত বেরিয়ে পড়ল লি ফ্যাসকিনের। একবার সেলিয়া আরেকবার বিছানার দিকে তাকাচ্ছে, তৈরি হচ্ছে লাফ দিয়ে সেলিয়াকে জড়িয়ে ধরে বিছানায় পড়বে। তার অবস্থা দেখে চোখ বড় বড় হয়ে উঠল মেয়েটির। হামলা ঠেকানোর পন্থা খুঁজছে। এক পা এগিয়েই মাথা সোজা রেখে লাফ দিল। সেলিয়াকে ধরবে বলে হাত বাড়িয়ে রেখেছে। ঝট করে বসে পড়ল ও। মাথার উপর দিয়ে উড়ে বিছানায় গিয়ে পড়ল লি। তার হাঁটুর সাথে মাথায় বাড়ি খেয়ে কাত হয়ে পড়ে গেল সেলিয়া। হাজার তারাবাতি জ্বলে উঠল চোখে। তার মধ্যেও খাটের তলায় রাখা কাস্ট আয়রনের চেম্বার পটটা দেখতে পেল হাতের কাছে। কাপা হাতে ওটার হ্যান্ডেল ধরে বের করে আনলো এক টানে। হাঁটু কাঁপছে, কিন্তু পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো। দু হাতে শক্ত করে ধরে মাথার উপর তুলল ভারী জিনিসটা। বিছানায় পড়ার পর পরই নিজেকে সামলে নিল লি। উঠে বসে সামনে দাঁড়ানো সেলিয়াকে হাত বাড়িয়ে ধরতে গেল। অমনি ঠকাস করে মাথায় বাড়ি খেলো চেম্বার পটের। মেয়েটিকে ধরা আর হলো না তার। বসে রইল ঝিম মেরে। কাজ হয়নি মনে করে ভারী জিনিসটা আরেকবারের চাইতেও জোরে নামিয়ে আনলো সেলিয়া। লির কপালের উপর ঠিক চুলের গোড়ায় পড়ল ওটা বিকট শব্দ করে। মুহূর্ত মাত্র দেরি না করে ঢলে পড়ল লি। কমপক্ষে 10 পাউন্ড ওজনের চেম্বার পটটার দুটো শক্ত বাড়ি হজম করার ক্ষমতা নেই তার মোটা মাথার। জ্ঞান হারিয়েছে সাথে সাথে। হিস্টেরিয়াগ্রস্তের মতো কাঁপছে সেলিয়া। চেম্বার পটটা ছেড়ে দিল হাত থেকে। দাঁড়িয়ে থাকার চেষ্টা করে ব্যর্থ হলো। বসে পড়ল ঝপ করে। চোখ ফেটে কান্না আসছে তার, কিন্তু কাঁদলে চলবে না। পশুরা মানুষের কান্নার অর্থ বোঝে না। ওদের সামনে তাই দুর্বলতা দেখানো চলবে না। দ্রুত নিজেকে শক্ত করে উঠে দাঁড়ালো। ওপাশে কোনো শব্দ নেই, সবাই চুপ করে আছে। এগিয়ে গিয়ে দরজা মেলে ধরল সেলিয়া। শব্দ পেয়ে সবাই একযোগে তাকালো উৎসুক চোখে। আমার রুম থেকে শুয়োরটাকে বের করে নিয়ে যাও তোমরা, আমি ঘুমাবো। নিঃশব্দে এগিয়ে এলো 4 জন। লাইন ধরে রুমে ঢুকলো। বিল আর ডিক ধরাধরি করে নিয়ে চলল লিকে। মিড ওদের সুবিধার জন্য দরজা মেলে ধরে দাঁড়ালো। ওদিকে ডেভ রুমের চারদিকে নজর বোলাচ্ছে। পড়ে থাকা পটটা দেখে যা বোঝার বুঝে নিল সে। সেলিয়ার মনে হলো লোকটার ঠোঁটের কোণায় এক চিলতে রহস্যময় হাসি দেখেছে মুহূর্তের জন্য। সবাই বেরিয়ে গেলে দরজা বন্ধ করে দিল। টান মেরে বেড কভার মাটিতে ফেলে দিল। লাথি মেরে ওটাকে পাঠিয়ে দিল রুমের কোণায়। তারপর ল্যাম্প নিভিয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়ল। পাশের রুমে তখন অট্টহাসির রোল চলছে। গম গম করছে পুরো বাড়ি। বাসর রাত জমাতে পারেনি বলে ছোট ভাইকে ব্যঙ্গ করছে সবাই। বুঝতে পারছে সেলিয়া, এতে হারামজাদার পৌরুষ আগের থেকে বহুগুণ বেড়ে উঠবে। অর্থাৎ এখন থেকে প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে ওর জীবন বিষিয়ে তোলার কসুর করবে না লি ফাস্কেন। করুক, ছেলিয়া আত্মসমর্পণ করবে না, তাতে প্রাণ যায় যাবে। এখন থেকে সেও সুযোগের অপেক্ষায় থাকবে পালিয়ে যাওয়ার। অস্ত্র নেই, সঙ্গী নেই, তাতে কি, মনের বল তো আছে। পরদিন রাতে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল সেলিয়া। একটা চেয়ার দিয়ে মজবুত করে ঠেকা দেওয়ারও চেষ্টা করল। অমানুষের দল চাইলে অবশ্য এ বাধা কোনো কাজে আসবে না। তবু যাতে একেবারে অপ্রস্তুত অবস্থায় কাছে আসতে না পারে, সেজন্য এই ব্যবস্থা। দরজা ছাড়া যে
এ রুম থেকে পালানোর পথ নেই, তা ওরা ভালো করে দেখে নিয়েছে প্রথমেই। 2 ফুট পুরু পাথর, মাটির শক্ত দেয়ালে, উঁচু উঁচু জানালাগুলো আসলে এক একটা ফোকরের মতো। রাইফেলের ব্যারেল ছাড়া ছাড়া কুদো গলবে না ওর মধ্য দিয়ে। ইন্ডিয়ানরা হামলা করে যাতে সুবিধে করতে না পারে, সেজন্যই বাবা এই ব্যবস্থা করেছে। দরজাটাই এ ঘরে ঢোকা আর বেরোনোর একমাত্র পথ। আজ অবশ্য ওরা উত্ত্যক্ত করার চেষ্টা করেনি ওকে। মাঝে মাঝে কপালের ফুলে থাকা সুপারির নিচ থেকে আর চোখে ওকে দেখেছে লি। সে দৃষ্টিতে উপযুক্ত শিক্ষা দেওয়ার দিকে দিকে আগুন দেখেছে সেলিয়া। ভাইদের ঠাট্টা মস্করা নিয়েও কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে। শুয়ে পড়ল ও। ঠিক করেছে আজ রাতেই পালাতে হবে। আর তার ভাইরা ঈশ্বর না করুক সফল হয়ে ফিরলে বিপদ ঠেকানো যাবে না। বিছানায় এপাশ ওপাশ করে রাত গভীর হওয়ার অপেক্ষায় থাকলো সেলিয়া। এক সময় মনে হলো সময় হয়েছে, মাঝরাত অনেক আগেই পেরিয়ে গেছে। উঠল ও, ধীরে ধীরে বিছানা থেকে নেমে দাঁড়ালো। খানিক ভেবে নিয়ে দরজার দিকে এগোলো। নিঃশব্দে চেয়ার সরিয়ে হুড়কো খুলে ফেলল। দরজা সামান্য ফাঁক করে পাশের রুমে উকি দিল। বাতি একেবারে টিমটিম করে জ্বলছে। নাক ডাকার শব্দ আসছে কয়েকটা। ফ্লোরে ঘুমিয়ে থাকা কাঠামোগুলো আফসা দেখা যায়। নিঃশব্দে বেরিয়ে এলো। দেহগুলো সাবধানে এড়িয়ে পেছন দরজায় পৌঁছে গেল। ওটা খুলে অর্ধেক শরীর বের করে তাকালো ভেতরে। নিশ্চিত হলো না, নাকটা নাই, কোনো ছন্দপতন নেই। কাউকে নড়াচড়া করতেও দেখা গেল না। বেরিয়ে এলো। দরজা ফিরিয়ে দিয়ে পা ফেলল কোরালের দিকে। ফ্যাসকেনদের ছাড়াও কোরালে আরো কয়েকটা ঘোড়া দেখলো। নিশ্চয় এরা ধরে এনে বেঁধে রেখেছে। এগুলো সেলিয়ারদেরই। ছাড়া অবস্থায় চড়ে বেড়ায় দল বেঁধে। এক পাশে নিজের ঘোড়াটাকে দেখতে পেল। ওটার দিকে এগোতে অন্যগুলো শব্দ করে নড়াচড়া শুরু করে দিল। ওটার দিকে এগোতে অন্যগুলো শব্দ করে নড়াচড়া শুরু করে দিল। যথেষ্ট শব্দ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এখন কোনো মতে বেরিয়ে যেতে পারলে হয়, নইলে। নিজেরটাকে দড়ি দিয়ে বেঁধে গেটের পাশে টেনে নিয়ে এলো সেলিয়া। ওখানে স্যাডল পিডল আছে। অন্ধকারে বাছাবাছির সুযোগ নেই। সামনে যেটা পেল সেটাই পরিয়ে দিল ঘোড়ার পিঠে। যা দুর্গন্ধ ছড়াচ্ছে ওটা। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবু নজর না দিয়ে হেড স্টল পরাতে ব্যস্ত হয়ে পড়ল। কাজ শেষ, পানি নেই, অস্ত্র নেই, এমনকি পায়ে জুতো নেই। ঘোড়াটা কথা শুনবে কিনা কে জানে। উপায় নেই, ভাগ্যের উপর বাকিটা ছেড়ে দিয়ে এভাবেই বেরিয়ে পড়তে হবে। পশুটাকে হাতিয়ে পশুটাকে হাঁটিয়ে কোরালের বাইরে নিয়ে এলো। চারদিকে তাকালো চান চোখে। তারপর স্যাডলে চড়ে ঘোড়ার দুপাশে গোড়ালি দিয়ে আঘাত করলো। চলতে নির্দেশ দিল, কিন্তু নড়ল না ওটা। কোথাও যাবার ইচ্ছে হয়েছে নাকি মেসি? কলজে লাফিয়ে উঠল সেলিয়ার। কাঁপুনির চোটে স্যাডল থেকে পড়ে যাবার জোগাড়। টেরই পায়নি কখন নিঃশব্দে সে ঘোড়ার হেড স্টল টেনে ধরেছে ডিক ফাস্কেন। 2 দিন বাদে লির বউ হবে। এই সময় কি না বলে কয়ে কোথাও যাওয়া উচিত তোমার? কঠিন গলায় বলল ডিক। নেমে পড়ো, ঘরে যাও। কিছুটা সাহস সঞ্চয় করে মিনতি করল সেলিয়া। প্লিজ আমাকে যেতে দাও। কথা নয়, যা বলেছি তাই করো। চাপা হুঙ্কার ছাড়ল লোকটা। মেয়েটির হাতে ধরা লাগাম তখনও খাটো করে ভাঁজ করাই ছিল। আচমকা চালিয়ে বসল ওটা ডিকের মুখ লক্ষ্য করে। মাথা সরিয়ে নিলেও গালের একপাশে বেশ জোরে লাগলো বাড়িটা। ব্যথা পেয়ে ভীষণ ক্ষেপে উঠল ডিক।
ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইছে ঘোড়া। অসুরের শক্তিতে হেড স্টল টেনে ধরে ওটাকে থামালো সে। এগিয়ে এসে কষে এক চর মারল সেলিয়ার গালে। পড়ে গেল ও স্যাডল থেকে, মাথার পাশে কেটে গেল ঠুকে গিয়ে। ওর ডান হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চলল ডিক। লাথি মেরে দরজা খুলল। শব্দে ধর্মর করে ঘুম ভেঙে উঠে বসলো সবাই। দেব উঠে আলোটা বাড়িয়ে দিল। হতবম্ব চেহারায় সবাই তাকালো দরজার দিকে। চুলের মুঠি ধরে হ্যাঁচকা টানে সেলিয়াকে ঘরে ঢোকালো ডিক। ক্ষিপ্ত কণ্ঠে বলল, হারামজাদি পালাচ্ছিল। আমি জানতাম এমন কিছু ঘটবে ঘটবে মন্তব্য করলো বুড়ো বিল। জানতে তো পাহারা দাওনি কেন? কেন? খেকিয়ে উঠল ডিক। লাফিয়ে উঠে আঙুল তুলে শাসালো বুড়ো। খবরদার, আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না কেউ। যত সব শুয়োরের দল। ফোঁস করে উঠল মিড। আমরা শুয়োর নই বাবা, আলবৎ শুয়োর। শুয়োরের পেটে শুয়োরই জন্মায়, মানুষ নয়। এত শুয়োর জন্ম দিলাম, তবু শুনি আমি নাকি অপদার্থ। কে বলেছে তুমি অপদার্থ? কে আবার? তোমার মায়ের গোষ্ঠীর লোকেরা। এখন কোথায় সবাই? এসে দেখে যাক কেমন এক একটা শুয়োরের ছানা জন্ম দিয়ে গেছে তাদের আদরের দুলালি। বাবা তুমি কিন্তু থামো, চুপ করো সবাই, কর্তৃত্বের স্বরে বলল ডেভ। ডিক, ছুরিটাকে ওর রুমে রেখে এসো। এদের জন্য কাল পর্যন্ত অপেক্ষা করব। তারপর লির সাথে ওর বিয়ে দিয়ে দেব আমি। সবার দিকে তাকালো। যাও, ঘুমিয়ে পড়ো সবাই। রাত যেটুকু আছে আমি পাহারা দেব। 13। বিস্মিত ওয়েন ডেব্রাইট আবার ফিরে চলেছে উত্তর দিকে। এত সহজে কাজ সারতে পারবে তা কল্পনাও করেনি শুরুতে। বরং অন্যরকম আশঙ্কা ছিল। তার কিছু ঘটেনি বলেই অবাক লাগছে। পেছন থেকে উদ্দেশ্যহীন গুলির শব্দ শুনে মুচকি হাসল ও। এড স্বর্গবাসীদের গলা ফাড়িয়ে অভিশাপ দিচ্ছে শুনতে পেয়ে হাসি আরো চওড়া হলো। বেটা দুই আহত আর নিহত ভাইয়ের লাশ টেনে এত পথ হেঁটে ফিরছে। কল্পনা করে চুকচুক শব্দ করল জিভ দিয়ে। কি রকম ফাফরে পড়েছে ও, তা যেন দিব্য চোখে দেখতে পাচ্ছে। যথেষ্ট সময় পাওয়া গেছে। এই সময়ে হেসে খেলে পথ চলেও পগার পার হয়ে যেতে পারবে ওয়েন ডেব্রাইট। ফাস্কেনরা আর কোনোদিন ধরতে পারবে না ওকে। ভাগ্য সহায় হলে ট্রেইলের কোথাও যদি ঝড় ওঠে, তাহলে তো পোয়া 12 সব চিহ্ন মুছে যাবে। ঘোড়ার গতি কমিয়ে প্রায় হাঁটিয়ে নিয়ে চলল ও। ক্ষতস্থানে ব্যথা হচ্ছে, শরীর দুর্বল, তবে কোনোটাই আগের মতো নয়। সম্ভবত মানসিক চাপ কমে যাওয়ার ফল এটা। হয়তো এ জীবনে ফ্যাসকেনদের চেহারা আর দেখতে হবে না। অযথা খুনোখুনির দরকার পড়বে না। অভিকে মেরে কার্লোস পরিবারের বদলা নেয়া হয়ে গেছে। তারা করার ফল পেয়েছে ওরা, আরও একজনকে হারিয়ে। ওয়েন ডেব্রাইট কি জিনিস এটকে তা বোঝানো হয়েছে। এবার বাকি কাজ কোমাঞ্চি ওয়েলসের লোকেরাই করবে। নিরুদ্বিগ্ন মনে পথ পার হয়ে চলছে ও। সাবধানে রাতের বেলা পথ চললে ইন্ডিয়ানদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা কম, কাজেই চিন্তা নেই। রাত শেষ হতে খুব বেশি দেরি নেই। ঘোড়াটাকে পানি খাইয়ে আগের গুহায় ফিরে এলো যুবক। দিনটা এখানেই কাটানোর ইচ্ছা। সন্ধ্যার পর চূড়ায় উঠে ঘোড়া নিয়ে রওনা হলো ওয়েন ডেব্রাইট। নিচে নেমে উত্তরে ঘুরিয়ে দিল ওটার মুখ।
সব কাজ মন মতো সারা হয়ে গেছে বলে খুশি হওয়ার কথা, কিন্তু কেন যেন ভারমুক্ত হচ্ছে না মন। কোথায় যেন বাঁধো বাঁধো ঠেকছে। কি হতে পারে কারণ? যুবক জানে না এরপর কোথায় যাবে, ও কি করবে। উদ্দেশ্যহীন ছুটে বেড়ানো ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না, এই জন্যই এমন লাগছে। ধীর গতিতে চলছে ঘোড়া। অন্যমনস্ক যুবক ওটাকে জোরে ছোটাচ্ছে না। অনেকক্ষণ থেকেই তার মন ছুটে যেতে চাইছে ওয়েস্ট মেয়ারদের বাড়ির পথে। অবশ্য প্রতিবারই সে জোর করে চিন্তাটা সরিয়ে রাখার চেষ্টা করছে, অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতে চাইছে। ওই বাড়ি বা ফ্যাসকেনদের হাতে সেলিয়ার কি দশা হচ্ছে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওর। ফ্যাসকেনরা যতই বজ্জাত হোক না কেন, ওই মেয়ের কোনো ক্ষতি তারা করবে না, এসব বলে মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলো। কিন্তু সায় দিচ্ছে না মন, কারণ ফ্যাসকেনদের মুঠোয় থাকবে সেলিয়ার। সেলিয়া আর তার কোনো ক্ষতি হবে না এমনটা ভাবাই যায় না। ব্যাপারটা বারবার ঘুরপাক খেতে থাকলো মনের মধ্যে। ও যতই বোঝায় এ ব্যাপারে ওর কিছু করার নেই, চেষ্টা যথেষ্ট করা হয়েছিল, কিন্তু মেয়েটি নিজেই সব মাটি করেছে। ফ্যাসকেন আর কোমাঞ্চি দুই বিপদ সম্বন্ধেই সতর্ক করা হয়েছিল, কিন্তু কানে তোলেনি সে। উল্টে ওকে আহত আর দুর্বল অবস্থায় ফেলে চলে গেছে। এরপর ওয়েনের আর কোনো দায় থাকতে পারে না ওই মেয়ের প্রতি। যদি কিছু ঘটেই সে দায় পুরোটাই তার। তবু মন মানে না। নিজের সাথে বোঝাপড়া করতে করতে এগোচ্ছে সে, কিন্তু চিন্তাটা ছাড়ছে না। মন বারবার পরামর্শ দিচ্ছে ওকে, সামনে কিছু নেই ওয়েন, তোমার নিয়তি পেছনে। কেন অসম্ভব জেনেও তার থেকে মুখ ফিরিয়ে রাখার ভান করছো? ফিরে চলো তোমার ভবিষ্যতের কাছে। সেলিয়া ওয়েস্ট মেয়ারই তোমার ভবিষ্যৎ। ঘোড়ার মুখ ঘুরিয়ে নাও, এখনো সময় আছে। সেলিয়ার চেহারা মানুষপটে দেখতে পেল ও, যেমনটা প্রথমবার দেখেছিল। খালি পা, সাদা সিধা। তার চোখ দেখতে পাচ্ছে ও। তাকে অজ্ঞান অবস্থায় তুলে যখন ঘোড়ায় চাপাতে নিয়েছিল, ওর তখনকার মনের অবস্থা আবার মনে পড়ল। হঠাৎ খেয়াল হলো ঘোড়াটা চলছে না। কখন যেন লাগাম টেনে ওটাকে থামিয়ে দিয়েছে ওয়েন ডেব্রাইট। বিরক্ত মনে নেমে পড়ল স্যাডল থেকে। সামনে পেছনে খানিকক্ষণ পায়চারি করলো অন্য মনস্ক ভাবে। একটু পর আবার চড়ে বসলো। তারপর উল্টো দিকে ঘোরালো ওটার মুখ। জানে ওদিকে গেলে চরম বিপদ হতে পারে, তবু নিজেকে ঠেকাতে পারল না যুবক। নিয়তির ডাকে সাড়া দিয়ে স্পার দাবিয়ে দিল। ছুটল ফেলে আসা পথ ধরে। এখন নিজেকে আগের মতো নিঃস্ব আর ভবঘুরে মনে হচ্ছে না ওয়েন ডেব্রাইটের। মনে হচ্ছে ওর মনের রাজ্যে এমন কিছু সম্পদ সঞ্চিত হয়েছে যার জন্য বেঁচে থাকা যায়, মরাও যায়। দ্রুত পরিষ্কার হয়ে উঠল পূবের আকাশ। অন্ধকারের কালো চাদর সরিয়ে নতুন এক শোভা নিয়ে প্রকৃতি নিজেকে উদ্ভাসিত করলো তার সামনে। দিনটা কোথাও লুকিয়ে কাটাবার কথা মনে উকি দিলেও থামল না। ইন্ডিয়ানদের চোখে ধরা পড়ে যাবার ঝুঁকির কথা মনে রেখে যতটা সম্ভব নিচু জায়গা দিয়ে এগোতে থাকলো। এড ফাস্কিনের আগেই সেলিয়ার কাছে পৌঁছতে চেষ্টা করতে হবে ওকে। কাজেই রাত পর্যন্ত লুকিয়ে থাকলে চলবে না। দায়িত্ব ভুলে ঝোঁকের মাথায় সারা রাত উল্টো পথে ছুটে এমনিতেই অনেক পিছিয়ে পড়েছে। তার উপর ক্লান্ত দুর্বল ঘোড়ার কারণে পথ এগোনো দুষ্কর। একটানা চলে দুপুরের আগে থামলো ডেব্রাইট। পরিশ্রান্ত ঘোড়া বয়ে চলা চোতের পানি খেলো। তারপর খানিকক্ষণ হাঁটাহাঁটি করে এক দু গাছি ঘাস চিবালো অনিচ্ছুকভাবে। ওটাকে ঘন্টাখানেক বিশ্রাম দিয়ে আবার স্যাডলে চড়ে বসলো ও। উত্তেজনা
চারা দিয়ে উঠছে ভেতর থেকে। সময় মতো যেন পৌঁছাতে পারে, মনে মনে সেই প্রার্থনা করতে লাগলো ওয়েন ডেব্রাইট। মর্মর অবস্থায় ওয়েস্টম্যানদের ইয়ার্ডে পৌঁছে জ্ঞান হারালো এড ফাস্কেন। দেখতে পেয়ে বাপ ভাইরা ছুটে বেরিয়ে এলো ঘর থেকে, তাকে তুলে নিয়ে শুইয়ে দিল। তারপর অজ্ঞান কনকে নিয়ে একটা কাউচের উপর রেখে হার্বের দেহ কম্বল দিয়ে ঢেকে ঘরের বাইরের ছায়ায় রেখে দিল। কি ঘটেছে বোঝার জন্য একটা ঘোড়া নিয়ে ওদের টেইল ধরে পেছনে ছুটে গেল ডিক। তার ধারণা নিশ্চয় কুমাঞ্চিরা হামলা করেছে ওদের উপর। তার বিশ্বাস আহত ডজন খানেক যোদ্ধা না হলে ওদের এই অবস্থা হতেই পারে না। বিষয়টা দেখা দরকার। কয়েক মাইল ব্যাক ট্র্যাক করেও ইন্ডিয়ানদের কোনো চিহ্ন না দেখে ফিরতি পথ ধরল ডিক। বড় ভাই সব কটাকে খতম করে এসেছে ভেবে পুলকিত। যদি কেউ বেঁচে থাকতো অবশ্যই তাড়া করে আসতো ওকে। এদিকে ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো এডের। উঠে বসতে গেলে আবার শুইয়ে দেয়া হলো তাকে। বোকার মতো ফ্যালফ্যালে চোখে ওর উপর ঝুঁকে থাকা চেহারাগুলো দেখতে থাকলো। ওগুলো যে ওরই বাপ ভাইদের চেহারা তা বুঝতে কয়েক মিনিট লেগে গেল। কোনো শত্রুর আস্তানায় নয়, নিরাপদ ঠিকানাতেই পৌঁছতে পেরেছে বুঝে আশ্বস্ত হলো। সব ঘটনা একসাথে মনে পড়ে গেল তার। সেই সাথে প্রচণ্ড আক্রোশ আর প্রতিশোধ স্পৃহাও নতুন করে জাগিয়ে উঠল। বড় ছেলেকে ধাতস্থ হতে দেখে বিল বলল, কি হয়েছিল এড? ইঞ্জুন? মাথা নাড়ল সে। তাহলে? শুকনো গলা দিয়ে ভাঙা আওয়াজ বেরোলো এডের। সেই শুয়োরের বাচ্চা, ওয়েন ডেব্রাইট। কি বলছো তুমি? চমকে উঠল সে। হার্বকে খুন, কনকে ল্যাংড়া, আর তোমাকে পায়ে হাঁটানো, এত কিছু একা ওই ছোকরা করেছে? সবার চোখে অবিশ্বাস দেখে খেপে গেল এড। জোর করে উঠে বসল। শুয়োরের বাচ্চা মানুষ নয়, নেকড়ে। তোমরা কেউ হলেও এই দশাই হতো। কি ঘটেছে? দিকের বাড়িয়ে দেয়া বাদামি রঙের বোতল থেকে খানিকটা হুইস্কি গলায় ঢেলে একটু সুস্থ হলো এড। ধীরে ধীরে সমস্ত ঘটনা বলতে শুরু করলো। মাঝে মাঝে বিরতি দিল গলায় তরল পদার্থ ঢালার জন্য। সেই সাথে চোখ ভরা ঘৃণা নিয়ে সেলিয়াকে দেখলো কয়েকবার, যেন ওয়েন ডেব্রাইট যা কিছু করেছে তার জন্য ওই দায়ী। পেছন ফিরে রান্নার কাজে ব্যস্ত সেলিয়া, যদিও কান খাড়া। বোতল খালি হতে ওটাকে মহা আক্রোশে দেয়ালে ছুঁড়ে মারল এড। বাড়ি খেয়ে শব্দ করে ছিটকে পড়ল ওটা মাটিতে। চমকে উঠল মেয়েটি, ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তাই দেখে খেকে উঠল সে। এই ছুরি, তোমার চেহারা দেখলেই পেট ভরবে আমার, না কিছু খেতে টেতে দেবে? নীরবে প্লেটে খাবার বেড়ে লোকটার সামনে রাখলো। কফি বানানোর জন্য চুলোর কাছে ফিরে এলো। আসলে পালিয়ে এলো বললেই ঠিক করা হবে, ঠিক বলা হবে। ও জানে এই মুহূর্তে পালানোর চেষ্টার কথা কেউ ফাঁস করে দিলে সমস্ত ঝাল এড ওর উপরই ছাড়বে। একা হওয়া মাত্র অন্য চিন্তা জুড়ে বসলো মনে। আহত দুর্বল শরীর নিয়ে ওয়েন ডেব্রাইট একাই তিনটে ফ্যাসকেনকে সায়স্তা করে ছেড়েছে শুনে নিজেকেই বিজয়ী মনে হচ্ছে ওর। চাপা আনন্দ ঢেউ তুলছে অন্তরে। কফি দিয়ে আবার ফিরে এলো ও। ফ্যাসকেনদের হাতে পড়ার পর এই প্রথমবারের মতো আশার আলো দেখতে পেল সেলিয়া। অবশ্য পরক্ষণেই তা আবার নিভে গেল। মনে পড়ল বড্ড বেশি দুর্ব্যবহার করে ফেলেছে ও মানুষটার সাথে। সমূহ বিপদ জেনেও তাকে একা ফেলে পালিয়ে এসেছে। সে নিশ্চয় ধরে নিয়েছে সেলিয়াই এদের তার অবস্থান জানিয়ে দিয়েছে। মুহূর্তের জ্বলে ওঠা আশার আলো সম্পূর্ণ নিভে গেল। কখন ওদের কেউ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ঝাঁপিয়ে পড়ে ওর উপর, এখন শুধুই অপেক্ষার পালা। লোকগুলোর দিকে পেছন ফিরে কাজ করে চলেছে ও কাপা হাতে। প্রাণপণে চেষ্টা করছে যেন ভুলেও
কোনো শব্দ না হয়ে যায়, যাতে ওদের নজর ওর উপর পড়ে। ডিকের গলা শুনতে পেল সেলিয়া বড় ভাইকে প্রশ্ন করছে, এখন কি করবে এড? বিস্ফোরিত হলো সে। আহাম্মকের মতো প্রশ্ন করছো? এখন কি করব মানে? ওই বেজন্মাটাকে নিকেশ করা ছাড়া আর কোনো কাজ, কোন কাজটা আছে শুনি? পরিবেশ শান্ত করার জন্য ডেভ তাড়াতাড়ি বলে উঠল, সে কথা নয়, ওকে নিকেশ করার কাজটা তো কুমাঞ্চিরাও সারতে পারে, তাই। ঝট করে তার দিকে ফিরল এড। এটা কেমন পুরুষ মানুষের কথা হলো শুনি? ও আমাদের, আমরাই ওকে ধরব। ও অবিকে খুন করেছে, হার্পকে খুন করেছে। ও অন্যের হাতে খুন হলে আমাদের প্রতিশোধ নেওয়া হবে তাতে? গাধা কোথাকার! আজই রওনা হব আমরা হারামজাদাকে ধরতে। মুখ খুলল ডিক, থুতনি তুলে ছেলেয়াকে নির্দেশ করে বলল, ওর আর এই রাঞ্চের কি হবে? কন পাহারা দিয়ে রাখবে ওকে? 1 সপ্তাহের মধ্যে ফিরবো আমরা। যদি? ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল এড। কি যদি? যদি করছো? কোবাঞ্চিরা হামলা করলে কি হবে, তাই তো? ওই মেয়ে মরে গেলেও ডেভ ম্যারেজ সার্টিফিকেট ঠিকই ব্যবস্থা করে ফেলবে। এই রাঞ্চ আমাদের, কাজেই ও মরলেও অবস্থার কোনো পরিবর্তন হবে না। এখন যাও, সবাই তৈরি হয়ে নাও। সপ্তাহখানেকের জন্য যথেষ্ট খাবার আর পানি নিও সাথে। যত জোরে পারি ছুটবো আমরা, পথে শিকার করার সময় হবে না। কনকে প্রথম দেখাতেই সবার মধ্যে নিষ্ঠুর আর বিকৃত স্বভাবের মনে হয়েছে সেলিয়ার। এই লোকের সাথে একা 1 সপ্তাহ থাকতে হবে, কথাটা কানে ঢুকতে পেটের মধ্যে গুলিয়ে উঠল। পর মুহূর্তে আবার অন্যরকম আশার আলো দেখতে পেল। অর্ধচেতন অবস্থায় ওদিকের এক কাউচে শুয়ে আছে লোকটা। গুলি হজম করার ধকল কাটাতে নিশ্চয় লম্বা সময় ধরে ঘুমাবে সে। সেই সুযোগে 0.5 ঘন্টা পর বাইরে থেকে বিলের গলা শোনা গেল। সব তৈরি এড, কবর খোঁড়া হয়ে গেছে? হ্যাঁ, মিডারলি ফিনিশিং করছে। উঠে কনকে বলল এড, চলো যাই। বেরিয়ে গেল ওরা। দরজার পেছন থেকে গলা বাড়িয়ে দেখল সেলিয়া। কম্বলে মোড়া হাড়বের দেহ পাজা খোলা করে সাবলীল সাবলীল পায়ে হেঁটে গেল এড। কন তার পেছনে ন্যাংচাতে ন্যাংচাতে এগুলো থপথপ শব্দ তুলে। ওরা কোরালের আড়ালে চলে যেতে আর কিছু দেখতে পেল না। আরও প্রায় 15 মিনিট পর পায়ের শব্দ শুনতে পেল। ফিরে আসছে ওরা। সবার আগে ঢুকলো এড, তারপর কন। রুমের এক মাথার সেই কাউচে ফিরে কায়দা করে বসল সে। সেলিয়ার উপর দৃষ্টি স্থির হলো এডের। কনের দিকে খেয়াল রাখবে তুমি, যদি উল্টাপাল্টা করেছ। দরজার উপর থেকে ডিক বাধা দিয়ে বলে উঠল, ও যদি আবার পালাতে চেষ্টা করে তখন কি হবে? এডের চোখ বড় হয়ে উঠল। আবার পালাবে মানে? তুমি বাইরে থাকতে একবার সে চেষ্টা করেছিল। কি? হুঙ্কার ছেড়ে ওর দিকে তেড়ে এলো সে। দূর থেকেই হাত চালালো। মাথা সরিয়ে নেবার চেষ্টা করলো মেয়েটি। তারপরও যেটুকু লাগলো তাতেই ঘুরে গেল মাথা। টলমল পায়ে পিছিয়ে গিয়ে দেয়ালে বাড়ি খেয়ে উল্টে পড়ার হাত থেকে বাঁচল, কিন্তু পানি এলো না চোখে। উল্টে জ্বলে উঠল ধকধক করে। জীবনে প্রথমবারের মতো সত্যি সত্যি কাউকে খুন করার ইচ্ছা জাগলো ওর মনে। সময় থাকলে চাপকে তোমার চামড়া ঠিকই তুলে নিতাম আমি, চেঁচিয়ে বলল এড। তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকলো মেয়েটি। বলল না কিছু। ডিকের পাশ কাটিয়ে ঘরে ঢুকলো লি। ক্ষুব্ধ আক্রোশে বলল, বেশি সময় লাগবে না এড, 5 মিনিট সময় দাও। শালের চামড়া ছাড়ানোর কাজটা সেরে আসি। ততক্ষণে সবাই ফিরে এসেছে, উপভোগ করছে দৃশ্যটা। লি শুয়োরের মতো কুতকুতে চোখের বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছে সেলিয়াকে। জিভ দিয়ে চুকচুক শব্দ করল ডিক। চেম্বার পট দিয়ে মেরে সেদিন লির মাথায় সুপারি তুলে দিয়েছিল হারামজাদি। বেচারার কোনো দোষ ছিল না।
ও কেবল একটু ফুর্তি করতে চেয়েছিল। হতাশায় বিরক্তিতে মাথা ঝাঁকালো এড। পেছন ফিরে সবার দিকে তাকালো একে একে। কেন কোনো কিছুতে তর সয় না তোমাদের? আমি ওকে না ঘাটাতে বলে গিয়েছিলাম না? আগের কাজ আগে সেরেই তো লি আর ওর ব্যাপারটা ফয়সালা করে ফেলতাম। যত সব। যাও এখন, রওনা হও, আমি আসছি। কথা না বলে বেরিয়ে গেল সবাই। সেলিয়ার দিকে একবার তীব্র দৃষ্টি এনে গজগজ করতে করতে লিও গেল সবার পেছনে। কনের দিকে ঘুরল এড, দৃষ্টিতে সন্দেহ। কয়েক মুহূর্ত পর বলল, আমি চাই না কাজ শেষ হওয়ার আগে ওর কোনো ক্ষতি হোক। হলে কিন্তু আমি তোমাকেই দায়ী করব। হুকুম অমান্য করার শাস্তি নিজ হাতে দেব। তোমাকে খুন করব আমি। কথাটা মনে রেখো। সেলিয়ার দিকে একবার তাকিয়ে দরজার দিকে পা বাড়ালো সে। আমি ফিরে এসে যেন তোমাদের এখানে পাই। এড বেরিয়ে যাবার কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো কন। দেহের ভারসাম্য বজায় রেখে এক পায়ে লাফিয়ে খোলা দরজার দিকে এগোলো। উকি দিয়ে সবার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকলো। মাঝে মাঝে সেলিয়ার দিকেও তাকালো। লোকটার চোখের রং পাল্টে যাচ্ছে দেখতে পেল মেয়েটি। শরীর কাঁটা দিয়ে উঠল অজানা আশঙ্কায়। এই লোকের সাথে এক ঘরে বেশিক্ষণ থাকলে বুক ধরপড় করে এমনিতেই মরে যাবেও। পালাতে হবে। যাই ঘটুক না কেন, পালাতেই হবে। পালাবেই ও। দরজা থেকে সরে এসে টেবিলের পাশে দাঁড়ালো কন। চোখ সেলিয়ার উপর। কাপা হাতে লোকটার জন্য খাবার বেড়ে টেবিলে রাখলো। দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে শুরু করলো সে। সামনের পানীয় ভর্তি এক বোতলে মাঝে মাঝে চুমুক দিচ্ছে। দরজা বন্ধ করবে বলে সেদিকে এগোলো সেলিয়া। বাসখাই গলায় হুঙ্কার ছেড়ে উঠল কন, না, খবরদার। ওদিকে যাবার চেষ্টা ভুলেও করবে না তুমি। তাহলে? লোকটার হাতে পিস্তল উঠে এসেছে দেখলো মেয়েটি। লক্ষ্য ওর হাঁটুর নিচে। বুঝতে পারল ওই লোক কোনো ঝুঁকি নিবে না। এই লোক কোনো ঝুঁকি নিবে না। নিজের সীমাবদ্ধতার কথা জানে সে। ঠিক আছে, আপাতত একে খেপানোর দরকার নেই, ভাবলো সেলিয়া। জানে সুযোগে একটা না একটা আসবেই। ধৈর্য ধরে সেই পর্যন্ত অপেক্ষা করাই ভালো। খাওয়া শেষ করে বোতল থেকে ঢকঢক করে বেশ খানিকটা পানীয় গলায় ঢাললো লোকটা। তৃপ্তির ঢেকুর তুলল। তারপর আরেকটা বোতলের মুখ খুলে ওর সামনে বাড়িয়ে ধরল। দু এক ঢোক গলায় ঢেলে দেখবে নাকি মেসি? দুপা এগিয়ে এলো মেয়েটির দিকে, মুখে রহস্যময় হাসি। পিছিয়ে যেতে যেতে নিজের রুমের দরজা দিয়ে এক ছুটে ভেতরে ঢুকে পড়ল। দরজা বন্ধ করে হুড়কো লাগিয়ে দিল ঝট করে। দরজার ওপাশে এক পায়ে চলার থপথপ শব্দ থেমে গেল। চড়া গলায় হাসির শব্দ উঠল। একটু পর লোকটার গলা শুনতে পেল, বেশ, থাকো তুমি দরজা আটকে। যখন ইচ্ছা হবে দুটো বুলেট খরচ করে ওটা খুলে নেব আমি। দরজার কাছ থেকে সরে এসে একটা চেয়ারে বসে পড়ল সেলিয়া। থরথর করে কাঁপছে সারা শরীর। রাতে কি ঘটবে ভাবলো। নিশ্চয় ওকে বেঁধে রাখবে লোকটা, যাতে সে ঘুমিয়ে গেলে ও পালাতে না পারে। তখন আরো কিছু ঘটানোর চেষ্টা করতে পারে। কম যাত্রা। শিউরে উঠল। বাধা দেওয়ার মতো কিছু দেখতে পেল না কোথাও। চেম্বার পটটা সেই রাতের পর সরিয়ে নিয়েছে কেউ। টেবিলের উপর পানি ভর্তি চীনামাটির জারটা ছাড়া আর কিছুই নেই এ ঘরে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো সেলিয়া। ঠান্ডা মাথায় না ভাবলে পথ খুঁজে পাওয়া যাবে না। ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল ওর মনের পর্দায়। কার মুখ দেখার চেষ্টা করতেই চিনতে পারল। ওয়েন ডেব্রাইট। যেন অভয় দিচ্ছে। শত্রুর কবল থেকে ওকে উদ্ধার করতে ঘোড়া ছুটিয়ে আসছে সে বীরদর্পে। সেলিয়ার মনে আশা জাগছে। খুব ইচ্ছা হচ্ছে ওর উপর ভরসা করতে। চিৎকার করে বলতে চাইছে, তোমাকে আমি বুঝতে পারিনি ওয়েন, ভুল করেছি, ক্ষমা করো, বাঁচাও আমাকে। হঠাৎ আরো কয়েকটা ঘোড়া দেখলো সেলিয়া, তার দিকে ছুটে যাচ্ছে।
রাইডারদের চিনতে পারল ফ্যাসকেন ওরা। উদ্যত অস্ত্র হাতে তাকে খুন করতে তেড়ে যাচ্ছে হিংস্র নেকড়ের মতো। চমকে উঠে সচেতন হলো সেলিয়া। আফসোস হলো খুব। সুযোগ ওর ঘরে হেঁটে ঢুকেছিল, না বুঝে ও নিজেই তাকে জঞ্জালের মতো ছুঁড়ে ফেলেছে। এতদিনে ওয়েন ডেব্রাইট নিশ্চয় সবার ধরাছোঁয়ার বাইরে নিজের পথে চলে গেছে। এখন আর দুরাশা মনে পুষে রেখে লাভ নেই। যা করার ওকেই করতে হবে। মনে মনে সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই প্রার্থনা করল ও ঈশ্বরের কাছে। হঠাৎ খেয়াল হলো ওপাশের রুম থেকে কোনো সারা শব্দ আসছে না অনেকক্ষণ থেকে। লোকটা কি ঘুমিয়ে পড়েছে, না ও নীরবতার কারণ খুঁজতে দরজা খুললেই ধরে বসবে বলে সামনেই ওত পেতে বসে আছে? জানালা দিয়ে বাইরে তাকালো মেয়েটি। আলো দেখে বোঝা যায় সূর্য পশ্চিমে হেলে পড়েছে অনেকখানি। দিন শেষ হতে কয়েক ঘন্টার বেশি বাকি নেই। যা করার এখনই করতে হবে, নইলে রাতে কোনো অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা আছে। জারটা তুলে নিল ও। অর্ধেকটার মতো পানি আছে বলে বেশ ভারী লাগছে। এটা দিয়ে যদি শয়তান তার মাথায় মাথায় কোনোভাবে শক্ত এক ঘা বসিয়ে দেয়া যায়, কাজ হতে পারে। দরজায় এসে কান পেতে দাঁড়ালো। নিশ্চিত হলো ওপাশে কোনো শব্দ নেই। হুড়কো খুলতে হবে নিঃশব্দে। মুহূর্তের জন্য আস্থায় চিৎ ধরল সেলিয়ার। পারবে কি শেষ পর্যন্ত, নাকি কনফ্যাসকেনের পাতা ফাঁদে পা দিয়ে বসবে? মাথা ঝাড়া দিয়ে নিজেকে শক্ত করল। পারবে। ও খেলার পুতুল নয়। মানুষ হিসেবে বাঁচতে হলে পারতে ওকে হবেই। দরকারি কিছু ছোটখাটো জিনিস আর জুতো ব্যাগে ভরে কাঁধে ঝুলিয়ে নিল। খুব সাবধানে হুড়কো খুলে ফেলল। দরজা এক চিলতে ফাঁক করে উকি দিল। পাশেই ঘাড় গুজে আধা বসার মতো দেয়ালে হেলান দিয়ে আছে কন। ঘুমিয়ে আছে কিনা বোঝা গেল না। দুহাতে শক্ত করে জারটা মাথার উপর তুলে বেরিয়ে এলো ও। সাবধানে করা সত্ত্বেও দরজায় সামান্য শব্দ হয়েই গেল। অমনি ঝট করে মাথা তুলল কন। সামনেই ওকে দাঁড়ানো দেখে চোখ কালো। ওর পা লক্ষ্য করে ডাইভ দেওয়ার চিন্তা করছিল সে। এই সময় মাথায় শক্ত বাড়ি পড়ল তার। মনের সব রাগ ঘৃণা এক করে জারটা কনফ্যাসকেনের মাথায় মেরেছিল সেলিয়া। চুরচুর হয়ে ভেঙে গেল চীনামাটির জিনিসটা। ভেতরের পানি ছিটকে পড়ল চারদিকে। লোকটার কি হলো দেখার জন্য দাঁড়ালো না ও। ঘুরেই ছুটল দরজার দিকে। খোলাই ছিল ওটা। কয়েক লাফে ইয়ার্ড পেরিয়ে কোরালে ঢুকে পড়ল। নিজের ঘোড়াটাকে কাপা হাতে তৈরি করে নিল। জুতো পায়ে দিয়ে দ্রুত চেপে বসলো স্যাডলে। হিল দিয়ে দুপাশে আঘাত করতেই ছুটতে শুরু করলো ওটা। কয়েক মিনিট পর মাথা তুলে পেছনে তাকালো। দরজাটা তখনও খোলা দেখা যাচ্ছে। কনের দেখা নেই কোথাও। দূরত্ব যতটা সম্ভব বাড়িয়ে নিতে আরো কিছুক্ষণ একই গতিতে ছুটল। তারপর নিশ্চিন্ত হলো অন্তত কনফ্যাসকেন ওকে আর ধরতে পারছে না। ধরতে হলে যে গতিতে ঘোড়া ছোটাতে হবে, সুস্থ না হওয়া পর্যন্ত তার পক্ষে তা সম্ভব নয়। কোনো শহরে গিয়ে উঠবে ঠিক করলো সেলিয়া। সভ্য মানুষ আর আইনের আশ্রয় নেবে। ফ্যাসকেনদের হাত থেকে চিরদিনের জন্য নিস্তার পাওয়ার ব্যবস্থা করবে। প্রয়োজন মতো সাহসী কর্মঠ ক্রু জোগাড় করে ফিরে এসে রান্স উদ্ধার করবে। বাবা আর ভাইয়ের চিঠি রক্ষা করবে। এখন ভাগ্য সহায় হলেই হয়। রান্স হাউস থেকে ৮ মাইল দূরে নড়ে উঠল এক ইন্ডিয়ান। মুক্তির আনন্দে বিভোর সেলিয়া ওয়েস্ট মেয়ারের নজর পুরোপুরি এড়িয়ে গেল ব্যাপারটা।